বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ৮ই অগস্টে সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, তারপর দুদিন পর থেকেই নিয়মিতভাবেই কিন্তু নির্বাচনের কথা বলে যাচ্ছি। আমি রিফর্মের কথা বলেছি, অনেকগুলো সেক্টরের রিফর্মের কথা বলেছি, সারা বাংলাদেশ বলেছে, সকল রাজনৈতিক দলগুলো সেই ধরনের কথাই বলেছে। কিন্তু আমি বারবার খুব বেশি জোর দিয়েছি যে যেই সমস্ত রিফর্ম ছাড়া ইলেকশন সম্ভব নয় বা ডিফিকাল্ট বা অর্থহীন হয়ে পড়বে, সেই সমস্ত সেক্টরসগুলোকে রিফর্ম করা খুব বেশি জরুরি। এবং সেই হিসেবে যে সমস্ত কমিশন হয়েছে তার মধ্যে দেখলাম সেগুলো আছে। নির্বাচন কমিশনের রিফর্ম থেকে শুরু করে ইলেকশন কিভাবে হবে, সেই স্থানীয় সরকারের রিফর্ম, জাতীয় সরকারের রিফর্ম, সংবিধানের রিফর্ম, এই সমস্ত দুর্নীতি দমন কমিশনের রিফর্ম, পুলিশ রিফর্ম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম, এগুলো। তার মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম এবং পুলিশ রিফর্মটা খুব বেশি জরুরি ছিল। এগুলো খুব তাড়াতাড়ি করে ফেলা উচিত, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মে যেই মাত্র হাত দিয়েছে তখনই তাদের আসল চেহারাটা বেরিয়ে এসছে। এই সমস্ত আওয়ামী পতিত সরকারের দোসররা, যারা দীর্ঘ এই 17, 18, 20 বছর ধরে তারা দুধে মাখনে খুব হৃষ্টপুষ্ট হয়ে আছে, তাদেরকে অনতিবিলম্বে তাদের নিজস্ব পদ থেকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড আপ, মানে আমি এডিশনাল সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি যারা আছেন তাদের সবাইকে রিমুভ করার জন্য বলছি। এবং নতুন যারা এই বঞ্চিত ছিলেন, যারা যে 750 কর্মকর্তা, তাদের মধ্যে যারা আসতে ইচ্ছুক, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট, গভর্নমেন্ট যদি মনে করে এদেরকে আনা যায়, এরা কাজ করতে পারবেন, তাহলে সেই শূন্য পদগুলো ওদেরকে দিয়ে পূরণ করা যেতে পারে। আর যেটা বলতে চাচ্ছি যে গতকালকে একটা জাতীয় ঐক্য আলোচনা যেগুলো হচ্ছে রিফর্মের ব্যাপারে, সেখানে ঐক্য আনার জন্য কিছু সমস্ত জাতীয় দলগুলো একটা ফোরামে বসেছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্য রেখেছেন। আমার ভালো লেগেছে বক্তব্য, যে সংস্কারবিহীন নির্বাচন অর্থহীন। তেমনি নির্বাচন যদি হয়ে যায় আর সংস্কার হলো না, তাহলে সেটাও কিন্তু অর্থহীন হয়ে পড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সুতরাং নির্বাচন করতে হলে যেই সমস্ত সংস্কার অনতিবিলম্বে প্রয়োজন সেগুলো করে এই জানুয়ারি 2025-এ সকল কমিটি কিন্তু তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা সরকারের কাছে। তারপরে সেগুলো নিয়ে আমি যদি মনে করি সর্বোচ্চ 2 মাস জাতীয় পর্যায়ের সকল স্টেক হোল্ডার্সদের সাথে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে সরকার নিবিড়ভাবে যদি সেগুলো নিয়ে আলোচনায় বসে, তাহলে মার্চ মাসের মধ্যে কিন্তু আমাদের সমস্ত টোটাল রিফর্মটা হয়ে যেতে পারে। আর বাকি যে সমস্ত রিফর্ম আনইম্পর্টেন্ট, ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট টু উইচ ইজ রিলেটেড টু ইলেকশন, সেগুলোকে আমরা পরেও কিন্তু করতে পারি। তো সেটা করে মার্চের মধ্যে যদি আমরা একটা ন্যাশনাল কনসেনসাসে চলে আসতে পারি মোটামুটি, তারপরে প্রফেসর ইউনূস যদি সবাইকে নিয়ে বসেন এবং আরও যদি উনি 1 মাস সময় বাড়িয়ে দিয়ে আবার সবার মধ্যে কোনো ধরনের অনৈক্য যেন না থাকে, সে যদি একটা মিল করতে পারেন খুবই ভালো হয়। এখন দেখা যাবে যে এখানে 20টা পয়েন্টের মধ্যে 16টা পয়েন্টে সবার ঐক্য আছে, 4টা পয়েন্টে ঐক্য নাই। ওই 4টা পয়েন্টকে স্থগিত রেখে সেই 4টা পয়েন্টকে পরে অ্যাড্রেস করা হবে নির্বাচিত সরকার, সেইভাবে একটা আন্ডারটেকিং নিয়ে সবার কাছ থেকে আমার মনে হয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া যেতে পারে। এপ্রিলে যদি এটা কমপ্লিট হয়ে যায়, এপ্রিলে কমপ্লিট হলে তারপরে আমার মনে হয় তফসিল ঘোষণা করা যেতে পারে। তফসিল ঘোষণা করার পর 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে, অর্থাৎ জুলাই বা অগস্টের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে 2025। এর বেশি কখনোই লাগতে পারে না। তো নির্বাচিত সরকার এলে ওনারা যখন সংসদে বসবেন, যে সমস্ত রিফর্মস হয়েছে সেগুলোকে ওনারাই কিন্তু এন্ডোর্সমেন্ট দেবেন, না হলে কিন্তু সমস্ত কিছুই অবৈধ হয়ে যাবে, এমনকি ওনাদের নির্বাচনটা অবৈধ হয়ে যাবে। ওনারা সবাই অবৈধ সরকার হয়ে যাবেন তখন। তো এটা যদি হয় তাহলে আমার মনে হয় ওই ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন তারা মান সম্মান ইজ্জত নিয়ে তাদের স্থানে ফিরে যেতে পারবেন। আর প্রফেসর ইউনূস শুধু আমাদের জন্যই নয়, আমার কাছেই নয়, আমার বাংলাদেশের জন্যই নয়, সারা বিশ্বের জন্যই একটা সম্পদ হিসেবে পরিগণিত হন এবং সবার শ্রদ্ধা রয়েছে তার প্রতি।
তার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু উনি তো একটা এতগুলো দিক উনি সামলাতে পারবেন না, এটাই স্বাভাবিক, সামলাবার কথাও নয় ওনার। তবে ওনার হাতগুলো ওয়ার্কিং হ্যান্ডস আর ভেরি উইক। এই ধরনের ওয়ার্কিং হ্যান্ডস দিয়ে কিন্তু খুব একটা সফলতা আনা সহজ না। সেই জন্য আমি বারবার বলেছি, আপনারা জনবল বাড়ান, যারা দক্ষ, অভিজ্ঞ, কুইক অ্যাকশন ডিসিশন নিতে পারেন সেই ধরনের মানুষ দিয়ে নির্বাচন কমিশনগুলো আরেকটু এনরিচ করেন। প্রয়োজন হলে এখনও সময় আছে, আপনি আরও প্রত্যেকটা রিফর্ম কমিশন যেগুলো হয়েছে, যেগুলো কমিটিগুলো কাজ করছে, সেখানে 2-4জন করে আরও ব্যক্তি ঢুকিয়ে দেন। ঢুকালে সেগুলো কিন্তু আরেকটু এনরিচড হবে, ডেফিনেটলি এনরিচড হবে। তো আপনারা যদি এইভাবে আগান তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন ডিসেম্বর, আমরা জানুয়ারির মধ্যে সবগুলো রিপোর্ট পেয়ে যাব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে সমস্ত রিপোর্টের উপর রিভিউ, অ্যানালাইসিস, পাবলিক ওপিনিয়ন, পলিটিশিয়ানসদের ওপিনিয়ন সব আমরা পেয়ে যাব। এপ্রিলের মধ্যে ন্যাশনাল কনসেনসাস ডেভেলপমেন্ট করার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে সিরিজ অফ মিটিংস হতে পারে, এটা ভার্চুয়াল মিটিং হতে পারে। তো এপ্রিলের মধ্যে এটা হয়ে গেল। মে মাসে আমরা যদি তফসিল ঘোষণা করে দিই, মে, জুন, জুলাই, জুলাই পর্যন্ত হয়ে গেল, জুলাই বা অগস্টে আমাদের নির্বাচন হয়ে যেতে পারে। এই একটা রোড ম্যাপ যদি সরকার এখন ঘোষণা করে দেয় তাহলে আমার মনে হয় জাতির জন্য অনেক বেশি মঙ্গল হয়। আর সরকার যদি মনে করেন যে এই সময়টা খুব গরম থাকে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোও যদি এই সময়টা একটু আপত্তি করেন যে এত গরমে নয়, আরও 2 মাস পিছিয়ে দেওয়া হোক এবং আরও এর মধ্যে আমরা যেগুলো খুব রিকোয়ার্ড রিফর্মস প্রয়োজন সেগুলো আমরা করে ফেলি, তাহলে সরকার এটাকে আরও পিছিয়ে নভেম্বর 2025-এও নিতে পারেন। তো যাই হোক, সম্পূর্ণ ভাবনা এটা আমি আমার ব্যক্তিগত ভাবনা থেকে বললাম। এবং এখন যারা দেশে সব পলিটিশিয়ানসরা আছেন, পলিটিক্যাল পার্টিসরা আছেন, যারা সুশীল সমাজ রয়েছেন, যারা ইন্টেলেকচুয়ালস রয়েছেন, যারা ইন্টারাক্ট করেন বিভিন্ন জায়গায় যেয়ে, আমিও করি মাঝে মধ্যে, তো আমি সবার ওপিনিয়ন আমি দিতে পারি না, আমি আমার ওপিনিয়ন দিলাম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ওপিনিয়ন যদি রিলিভেন্ট সেক্টরে, রিলিভেন্ট সেকশনস অফ পপুলেশনের কাছে পাঠানো যায়, আপনারা ফরওয়ার্ড করে পাঠিয়ে দেন, আমি খুব খুশি হব। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।